হরর বাংলাতে আপনাকে স্বাগতম। আজকের গল্পটি এমন এক রাতের কথা, যে রাতের কথা কেউ মুখে আনতে চায় না। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু যারা সেই রাতের সাক্ষী ছিল, তারা আজও অন্ধকার নামলেই দরজা জানালা বন্ধ করে দেয়। লোকমুখে একটা কথা প্রচলিত আছে, শ্মশানে আগুন নিভে যায়, কিন্তু সব আত্মা চলে যায় না। আজকের গল্প শ্মশানের সেই রাত। ঘরের আলো একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে পরে নিন, আর মনে রাখবেন, আজকের গল্প শেষ হওয়ার পর হয়তো আপনিও মাঝরাতে জানালার বাইরে তাকাতে সাহস পাবেন না। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশে এমন এক নীরবতা নেমে এসেছে, যেন পৃথিবী থেকে সব শব্দ একসঙ্গে হারিয়ে গেছে। বাতাসও যেন হাঁপিয়ে উঠেছে। দূরে কোথাও কুকুরের দীর্ঘ হাহাকার ভেসে এলো। সেই ডাক শুনলে মনে হয় ওরা এমন কিছু দেখতে পাচ্ছে যা মানুষের চোখে ধরা পড়ে না। একজন যুবক ধীরে ধীরে কাঁচা পথ ধরে হাঁটছিল। তার হাতে একটি পুরনো টর্চ। টর্চের আলো বারবার কাঁপছে, কখনো জ্বলছে, কখনো নিভে যাচ্ছে। মনে হচ্ছিল আলোটাও যেন সামনে এগোতে ভয় পাচ্ছে। সে বারবার নিজের বুকের ভেতর ধুকপুক শব্দ শুনতে পাচ্ছিল। আজ তাকে যেতেই হবে। অনেক বছর ধরে চাপা পড়ে থাকা এক রহস্যের শেষ উত্তর লুকিয়ে আছে সেই পুরনো শ্মশানে। শৈশব থেকে সে শুনে এসেছে, ওই শ্মশানে মাঝরাতে কেউ গেলে ফিরে আসে ঠিকই, কিন্তু সে আর আগের মানুষ থাকে না। কেউ পাগল হয়ে যায়, কেউ কয়েকদিনের মধ্যে মারা যায়, আর কেউ ফিরেই আসে না। এসব গল্প সে কখনো বিশ্বাস করেনি, আজ পর্যন্ত। কারণ আজ সন্ধ্যায় তার দরজার সামনে রাখা হয়েছিল একটি ছোট্ট কাপড়ে মোড়ানো পুঁটলি। পুঁটলির ভেতরে ছিল একটা আধপোড়া লাল সুতো, এক মুঠো ছাই, আর একটা ভাঁজ করা কাগজ। কাগজে কাঁপা হাতে লেখা মাত্র একটি লাইন, আজ রাত 12টার আগে শ্মশানে না এলে পরের চিতা তোমার হবে। প্রথমে সে ভেবেছিল এটা কারো বাজে রসিকতা, কিন্তু কিছুক্ষণ পরই বাড়ির বৃদ্ধা তাকে দেখে ভয়ে কেঁপে উঠেছিলেন। তিনি শুধু বলেছিলেন, এই ছাই, এটা মানুষের শরীর পোড়ার ছাই। তারপর আরেকটি কথাও বলেননি। রাত বাড়তেই অদ্ভুত সব ঘটনা শুরু হল। বাড়ির সব ঘড়ি একসঙ্গে বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ চলে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে সে হঠাৎ খেয়াল করল, তার পেছনে যেন আরেকজন দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকাতেই পেছনের সেই অবয়বটাও নেই। তার বুকের ভেতর বরফ জমে গেল। সে সিদ্ধান্ত নিল, যা-ই হোক, আজ শ্মশানে যাবেই। হাঁটতে হাঁটতে সে বুঝতে পারছিল আশপাশের বাতাস বদলে যাচ্ছে। হঠাৎ এক ধরনের পোড়া কাঠের গন্ধ নাকে এল। তারপর ধীরে ধীরে সেই গন্ধের সঙ্গে মিশল পোড়া মাংসের গন্ধ। গলা শুকিয়ে গেল। ঠিক তখনই তার কানের পাশে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, ফিরে যা। সে মুহূর্তেই পেছনে ঘুরে দাঁড়াল। কেউ নেই। চারদিকে শুধু অন্ধকার। আবার হাঁটতে শুরু করতেই এবার সেই একই কণ্ঠস্বর আরও কাছে শোনা গেল, এখনো সময় আছে। টর্চের আলো কাঁপতে কাঁপতে হঠাৎ নিভে গেল। চারপাশ মুহূর্তেই কালো অন্ধকারে ডুবে গেল। সে তাড়াতাড়ি টর্চে চাপ দিল। একবার, দুইবার, তিনবার। হঠাৎ আলো জ্বলে উঠতেই তার বুকের রক্ত যেন জমে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। মুখে কোনো চোখ নেই। চোখের জায়গায় শুধু কালো গর্ত। শরীরে সাদা কাপড়। দুই হাত ঝুলে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বৃদ্ধের পা মাটিতে নেই। সে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। যুবক এক পা পিছিয়ে গেল। বৃদ্ধ ঠোঁট না নাড়িয়েই বলল, দেরি হয়ে গেছে। এরপর ধীরে ধীরে তার শরীর কুয়াশার মতো মিলিয়ে গেল। যুবক আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। সে দৌড়ে এগিয়ে গেল। কিছুদূর যেতেই সামনে দেখা দিল সেই বহু পুরনো শ্মশান। ভাঙা ইটের চুল্লি, চারদিকে ছাই।
পোড়া কাঠ, বাঁকা হয়ে থাকা শুকনো গাছ, আর এক কোণে এখনো ধুঁকতে থাকা আগুনের লালচে আভা। কিন্তু আজ তো এখানে কোনো দাহ হওয়ার কথা ছিল না। তাহলে আগুন জ্বলছে কেন? সে সাবধানে এগিয়ে গেল। ঠিক তখনই আগুনের ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো হাত বেরিয়ে এলো। তারপর আরেকটা, তারপর একটা পোড়া মুখ, যেন কেউ আগুনের ভেতর থেকে উঠে আসছে। যুবকের গলা দিয়ে কোনো শব্দ বের হল না। আর সেই মুহূর্তেই পুরো শ্মশান কাঁপিয়ে ভেসে এল একসঙ্গে শত শত মানুষের কান্না। গল্প তখনও শুরু হয়েছে মাত্র। দূর থেকে ভেসে আসা সেই কান্নার শব্দ মুহূর্তের মধ্যেই চারদিক গ্রাস করে ফেলল। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে বুক ফাটা আর্তনাদ করছে। কারো কান্না বৃদ্ধের মতো, কারো শিশুর মতো, আবার কারো কণ্ঠে এমন যন্ত্রণা যেন মৃত্যুর আগের শেষ চিৎকার এখনো বাতাসে আটকে আছে। যুবকের বুক ধড়ফড় করতে লাগল। সে নিজের দুই কান চেপে ধরল, কিন্তু কোনো লাভ হল না। শব্দ যেন কানের ভেতর থেকে আসছে। হঠাৎ সব শব্দ থেমে গেল। এমন নীরবতা নেমে এল যে নিজের নিঃশ্বাসও অস্বাভাবিক ভারী লাগছিল। সে কাঁপা হাতে টর্চের আলো চারদিকে ফেলল। শ্মশানের মাঝখানে আগুনের পাশে দাঁড়িয়ে আছে একজন, সাদা কাপড়ে ঢাকা, মাথা নিচু, চুল এত লম্বা যে পুরো মুখ ঢেকে গেছে, শরীর একটুও নড়ছে না। যুবক সাহস করে বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই। সে আবার বলল, আমাকে এখানে কে ডেকেছে? হঠাৎ সেই অবয়বটি খুব ধীরে মাথা তুলল। চুল দুপাশে সরে গেল। মুখ নেই, চোখ নেই, নাক নেই। মুখের জায়গায় যেন পোড়া কালো মাংস জমাট বেঁধে আছে। তারপর সেই মুখের মাঝখানটা ধীরে ধীরে ফেটে গেল। একটি লম্বা অস্বাভাবিক কালো জিহ্বা বেরিয়ে এলো। যুবকের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে দৌড় দিতে যাবে, এমন সময় নিজের পা নাড়াতে গিয়ে বুঝল তার দুই পা যেন মাটির সঙ্গে আটকে গেছে, যেন অদৃশ্য কেউ নিচ থেকে শক্ত করে ধরে রেখেছে। ঠিক তখনই কানের কাছে আবার সেই ফিস ফিস শব্দ, পালাতে পারবি না। এইবার সে স্পষ্ট অনুভব করল শব্দটা ঠিক তার ডান কানের পাশ থেকে এসেছে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ শীতল একটা নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। সে ধীরে ধীরে পেছনে তাকাল। কেউ নেই। আবার সামনে তাকাতেই সেই মুখহীন অবয়বটি আর আগের জায়গায় নেই। সে উধাও। যুবকের বুক কেঁপে উঠল। টর্চের আলো কাঁপতে কাঁপতে ডানদিকে পড়তেই সে জমে গেল। অবয়বটি এখন তার একেবারে পাশে দাঁড়িয়ে, মাত্র এক হাত দূরে। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু সেই পোড়া শরীর থেকে ধোঁয়া উঠছে। আর সেই ধোঁয়ার সঙ্গে ভেসে আসছে মানুষের চামড়া পোড়ার গন্ধ। যুবক হঠাৎ চিৎকার করে উঠল। সেই চিৎকারের সঙ্গে সঙ্গেই তার পা যেন মুক্ত হয়ে গেল। সে প্রাণপণে দৌড় দিল। শ্মশানের ভাঙা চুল্লির পাশ কাটিয়ে পোড়া কাঠের স্তূপ লাফিয়ে শুকনো গাছের ফাঁক গলে ছুটতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই দৌড়ায় সামনে বারবার একই চুল্লি এসে পড়ে, একই ভাঙা গাছ, একই আগুন, একই ছাই, যেন সে গোল গোল ঘুরছে। হঠাৎ টর্চের আলো নিভে গেল। এবার সত্যিই চারদিক অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। ঠিক তখনই টুপ 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 কিছু একটা পড়ার শব্দ। মনে হল কোনো ভেজা জিনিস মাটিতে পড়ছে। সে হাত বাড়িয়ে সামনে স্পর্শ করতেই আঙুলে ঠান্ডা আঠালো কিছু লেগে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে টর্চে আবার চাপ দিল। এক ঝলক আলো জ্বলতেই সে দেখল উপরে শুকনো গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে কয়েকটা মানুষের দেহ। সবাইয়ের চোখ খোলা, সবাই তার দিকেই তাকিয়ে, আর তাদের শরীর থেকে টপট করে কালচে রক্ত পড়ছে। আলো আবার নিভে গেল। তারপর চারদিক থেকে একসঙ্গে হাসির শব্দ, খিলখিল,
হা হা হা। কেউ খুব কাছে, কেউ দূরে, কেউ আবার ঠিক তার মাথার ওপর। সে আর সহ্য করতে পারছিল না। কে কে আছে? তার কণ্ঠ কেঁপে গেল। সঙ্গে সঙ্গে সব হাসি থেমে গেল। এরপর এক শিশুর কণ্ঠ শোনা গেল, আমার সঙ্গে খেলবি? যুবক স্থির হয়ে গেল। এই শ্মশানে কোনো শিশু? আবার সেই কণ্ঠ, আমি একা, সবাই আমাকে রেখে চলে গেছে। হঠাৎ সামনে ক্ষীণ নীলচে আলো জ্বলে উঠল। একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে, গায়ে ময়লা সাদা কাপড়, হাতে আধপোড়া কাঠ, মুখে নিষ্পাপ হাসি। কিন্তু তার চোখ চোখ দুটো পুরো কালো, একটুও সাদা অংশ নেই। ছেলেটি হাত বাড়িয়ে বলল, চল। যুবক বুঝতে পারছিল না কি করবে, কিন্তু অদ্ভুত এক শক্তি তাকে বাধ্য করল ছেলেটির পিছু নিতে। ছেলেটি ধীরে ধীরে হাঁটছে, তার পা মাটিতে পড়ছে না, ভেসে যাচ্ছে শ্মশানের ভেতর আরও গভীরে। যত ভেতরে যাচ্ছে বাতাস তত ঠান্ডা হয়ে উঠছে। অবশেষে তারা পৌঁছাল এক বিশাল পুরনো বটগাছের নিচে। গাছটার শিকড় মাটির ওপরে সাপের মতো ছড়িয়ে আছে। শিকড়ের মাঝখানে পড়ে আছে একটি কালো মাটির কলস। কলসের মুখ লাল কাপড় দিয়ে বাঁধা, চারপাশে ছাই দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। ছেলেটি কলসটার দিকে আঙুল তুলে বলল, ওটা খোল। যুবক ভয়ে পিছিয়ে গেল। না, আমি খুলব না। ছেলেটির মুখের হাসি মিলিয়ে গেল। ধীরে ধীরে তার মুখ ফেটে যেতে লাগল, চামড়া ঝরে পড়তে লাগল, মাংস গলে যেতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নিষ্পাপ শিশুর জায়গায় দাঁড়িয়ে রইল এক ভয়ঙ্কর পোড়া কঙ্কাল। সে গর্জে উঠল, খুল। চারদিকের বাতাস একসঙ্গে কেঁপে উঠল। বটগাছের সব ডাল হঠাৎ নড়তে শুরু করল, কিন্তু বাতাস নেই। শিকড়গুলো ধীরে ধীরে জীবন্ত সাপের মতো নড়ে যুবকের পায়ের দিকে এগিয়ে আসতে লাগল। একটি শিকড় তার গোড়ালি জড়িয়ে ধরল, আরেকটি কোমর, আরেকটি হাত। মুহূর্তের মধ্যেই সে শক্ত করে বাঁধা পড়ে গেল। তারপর সেই পোড়া কঙ্কাল নিজেই ধীরে ধীরে কলসটির দিকে এগিয়ে গেল। দুই হাতে লাল কাপড়টি খুলে ফেলল। কলসের ভেতর থেকে প্রথমে বেরিয়ে এল ঘন কালো ধোঁয়া। তারপর ধোঁয়ার ভেতর দুটি জ্বলজ্বলে চোখ। এরপর ধীরে ধীরে এক বিশাল কালো ছায়ামূর্তি উঠে দাঁড়াল। তার মাথা প্রায় বটগাছের ডাল ছুঁয়ে গেছে, চোখ দুটো আগুনের মতো লাল। আর তার প্রথম দৃষ্টি এসে থামল যুবকের মুখে। সেই মুহূর্তে যুবক অনুভব করল, এই রাতের আসল আতঙ্ক এখনই শুরু হয়েছে। কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে মাথা নিচু করল। তার চোখ দুটো আগুনের অঙ্গারের মতো জ্বলছিল, কিন্তু সেই চোখের আগের চেয়ে বেশি ছিল এক অদ্ভুত শূন্যতা, যেন বহু শতাব্দীর জমে থাকা অভিমান। যুবক অনুভব করল চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে গেছে। বটগাছের পাতাগুলো কাঁপছে, অথচ বাতাসের লেশমাত্র নেই। হঠাৎ সেই বিশাল ছায়ামূর্তির কণ্ঠ ভেসে এল। কণ্ঠ নয়, যেন মাটির নিচ থেকে হাজার মানুষের গলা একসঙ্গে কথা বলছে। কেন এসেছিস? যুবক গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, আমাকে আমাকে ডাকা হয়েছে। কিছুক্ষণ নীরবতা। তারপর ছায়ামূর্তি আবার বলল, ডাকা হয়েছে না, টেনে আনা হয়েছে। কথাটা শুনেই যুবকের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সত্যিই তো, সে কি নিজের ইচ্ছায় এসেছে, নাকি অদৃশ্য কোনো শক্তি তাকে এখানে নিয়ে এসেছে? ঠিক তখনই মাটিতে পড়ে থাকা ছাইগুলো নিজের থেকেই ঘুরতে শুরু করল। ধীরে ধীরে সেই ছাই দিয়ে ফুটে উঠল একটি বৃত্ত। বৃত্তের মাঝখানে একের পর এক অস্পষ্ট দৃশ্য দেখা দিতে লাগল। সে দেখল একটি ঝড়ের রাত, দূরে শ্মশানের আগুন, কয়েকজন মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে একটি ভারী কাঠের সিন্দুক টেনে আনছে। তাদের কারও মুখ স্পষ্ট দেখা যায় না, শুধু আতঙ্ক।
সিন্দুকটি বটগাছের নিচে এনে তারা মন্ত্রের মতো কিছু বলতে লাগল। তারপর সিন্দুকের চারপাশে ছাই ছিটিয়ে দ্রুত সরে গেল। যাওয়ার আগে একজন পেছনে ফিরে বলেছিল, আজ থেকে এই জায়গা কেউ খুলবে না। দৃশ্যটি মিলিয়ে গেল। যুবক হাঁপাতে লাগল। ওরা কারা ছিল? ছায়ামূর্তি কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে হাত তুলল। বটগাছের শিকড়গুলো আবার নড়ে উঠল, কিন্তু এবার সেগুলো আক্রমণ করল না, বরং মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু একটা তুলে আনতে লাগল। মাটি ফেটে উঠল, ছাই উড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা দিল একটি পুরনো লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা, মাঝখানে মরিচা ধরা তালা। যুবকের মনে হল এই সিন্দুকটাই সে কিছুক্ষণ আগে ছাইয়ের ভেতর দেখা দৃশ্যে দেখেছিল। হঠাৎ টিং, তালাটি নিজে থেকেই খুলে গেল। সিন্দুকের ঢাকনা আস্তে আস্তে ওপরে উঠতে লাগল, কিন্তু ভেতরে কোনো ধন সম্পদ নেই, শুধু একটি পুরনো ডায়েরি, ধুলোয় ঢাকা। চামড়ার মলাট প্রায় ছিঁড়ে গেছে। যুবক কাঁপা হাতে সেটি তুলে নিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই লেখা পড়বে সে যেন শেষ পৃষ্ঠা না পড়ে, কারণ শেষ সত্য জানার মূল্য খুব ভয়ঙ্কর। তার বুকের ভেতর ধক করে উঠল। কৌতূহল আর ভয়ের লড়াই শুরু হল। সে পরের পৃষ্ঠা খুলল। প্রথম কয়েকটি পৃষ্ঠায় লেখা ছিল শ্মশানের অদ্ভুত সব ঘটনা। রাতের আগুন, অদৃশ্য পদচিহ্ন, অকারণ ঘণ্টাধ্বনি, আর এক ছায়ার কথা যে নাকি কাউকে মারে না, কিন্তু নিজের সঙ্গে নিয়ে যায়। যুবক যত পড়ছে ততই মনে হচ্ছে এই লেখাগুলো শুধু গল্প নয়, কেউ নিজের চোখে দেখা ঘটনা লিখে গেছে। হঠাৎ ডায়েরির একটি পাতার কোণে সে নিজের নাম দেখতে পেল। সে থমকে গেল, কাঁপা হাতে আবার পড়ল। নামটি ভুল নয়, এটাই তার নাম। নিচে লেখা, যদি এই মানুষটি কোনোদিন এখানে আসে তবে বুঝতে হবে চক্র আবার শুরু হয়েছে। তার হাত থেকে ডায়েরিটি প্রায় পড়ে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? তার প্রশ্নের উত্তর এলো না, বরং দূরে কোথাও ঘণ্টার শব্দ ভেসে এল। টন টন টন। প্রতিধ্বনির সঙ্গে শ্মশানের মাটি হালকা কেঁপে উঠছে। বটগাছের ডালগুলো একসঙ্গে একদিকে ঝুঁকে গেল, যেন কেউ এসে দাঁড়িয়েছে। যুবক ধীরে ধীরে পেছনে তাকাল। অন্ধকারের ভেতর কয়েকটি অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে। তারা নড়ছে না, কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। একজন, দুজন, তারপর আরও। একসময় মনে হল পুরো শ্মশান জুড়ে নীরব দর্শকের সারি। তাদের কারও মুখ স্পষ্ট নয়, কিন্তু প্রত্যেকের উপস্থিতি যেন একই কথা বলছে। শেষ অধ্যায় এখনো শুরুই হয়নি। হঠাৎ সব ঘণ্টার শব্দ একসঙ্গে থেমে গেল। যে নীরবতা নেমে এল সেটি ছিল শব্দের চেয়েও ভয়ঙ্কর। যুবক অনুভব করল কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু ঠান্ডা কুয়াশা। কুয়াশার ভেতর দিয়ে বটগাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলছে। ঠিক তখনই তার হাতে ধরা পুরনো ডায়েরিটি নিজের থেকেই খুলে গেল। পাতাগুলো দ্রুত উল্টাতে লাগল। ফট ফট ফট। মনে হচ্ছিল অদৃশ্য কেউ খুব তাড়াহুড়ো করে কিছু খুঁজছে। হঠাৎ পাতাগুলো থেমে গেল। সেখানে কাঁপা হাতে লেখা, যদি ঘণ্টাধ্বনি থেমে যায় তাহলে বুঝবে তারা জেগে উঠেছে। পেছনে তাকিও না, কারো ডাকে সাড়া দিও না, আর যদি নিজের নাম শুনতে পাও কখনো উত্তর দিও না। যুবকের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। সে ডায়েরিটা বন্ধ করতে যাবে এমন সময় খুব পরিচিত একটি কণ্ঠ ভেসে এল। এই, শুনছ? সে স্থির হয়ে গেল। কণ্ঠটা তার খুব চেনা, এতটাই চেনা যে মনে হল বহুদিনের আপন কেউ ডাকছে। কিন্তু ডায়েরির কথাটা মনে পড়তেই সে দাঁত চেপে রইল।
কোনো উত্তর দিল না। আবার সেই কণ্ঠ, এবার একটু কাছে। এতদিন পরে এসেছ, আমার দিকে একবার তাকাও। তার শরীর কাঁপতে লাগল। কণ্ঠে এমন এক মায়া, এমন এক টান, যে কেউ সহজেই সাড়া দিয়ে ফেলবে। কিন্তু সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ চারপাশে তীব্র ঠান্ডা নেমে এল। মনে হল বরফের ভেতরে দাঁড়িয়ে আছে। তারপর সব শান্ত। সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, যাকে সে শ্মশানের পথে দেখেছিল। এবার বৃদ্ধের চোখের জায়গায় আর অন্ধকার নেই। সেখানে মৃদু নীল আলো জ্বলছে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, তুই ঠিক কাজ করেছিস। যুবক বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি এই শ্মশানের শেষ রক্ষক। কথাটা শুনে যুবকের গায়ে কাঁটা দিল। রক্ষক? হ্যাঁ, অনেক বছর আগে কিছু মানুষ এখানে এমন এক শক্তিকে বন্দী করেছিল, যাকে ধ্বংস করা যায় না, শুধু আটকে রাখা যায়। বৃদ্ধ ধীরে ধীরে বটগাছের দিকে তাকালেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধন দুর্বল হয়েছে। আর আজ রাতে সেটি প্রায় ভেঙে গেছে। যুবক ফিসফিস করে বলল, তাহলে আমাকে কেন ডাকা হয়েছে? বৃদ্ধ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কারণ তোর সঙ্গে এই জায়গার সম্পর্ক জন্মের আগের। যুবক হতভম্ব। আমি তো কোনোদিন এখানে আসিনি। তুই না, কিন্তু তোর রক্ত এসেছে। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে চারপাশে যেন অদৃশ্য এক ঝড় বয়ে গেল। বটগাছের ডালগুলো প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। মাটির নিচ থেকে চাপা গর্জন শোনা গেল। বৃদ্ধ দ্রুত বললেন, শোন, এখন যা বলবো মন দিয়ে শুনবি। এই শ্মশানের নিচে শুধু ছাই নেই। এখানে লুকিয়ে আছে বহু অসমাপ্ত প্রতিজ্ঞা, বহু অজানা ইতিহাস। যারা ভয়কে ব্যবহার করে অন্যদের ক্ষতি করতে চেয়েছিল, তাদের সেই অন্ধকার শক্তি এখানে আটকে আছে। যুবক কিছু বলতে যাবে, ঠিক তখনই ডায়েরির শেষ দিকের একটি পৃষ্ঠা নিজে থেকেই খুলে গেল। সেখানে নতুন করে কিছু লেখা ফুটে উঠছে। কালি নেই, কলম নেই, তবু অক্ষরগুলো একে একে জন্ম নিচ্ছে। রক্ষক আর বেশিক্ষণ টিকবে না। নতুন একজনকে বেছে নেওয়ার সময় এসে গেছে। যুবকের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বৃদ্ধের দিকে তাকাল। বৃদ্ধের শরীর ক্রমে স্বচ্ছ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছেন। বৃদ্ধ হালকা হাসলেন। আমার সময় শেষ। না, আপনি চলে গেলে আমি একা কিভাবে? বৃদ্ধ হাত তুলে তাকে থামালেন। ভয়কে জয় করতে হলে আগে তাকে চিনতে হয়। মনে রাখিস, এই শ্মশানের সবচেয়ে বড় বিপদ কোনো ছায়া নয়, মানুষের নিজের লোভ আর অহংকার। সেই কারণেই অন্ধকার শক্তি জন্ম নেয়। এই কথা শেষ হতেই বৃদ্ধের অবয়ব বাতাসে মিশে গেল। শুধু তার শেষ কথাগুলো প্রতিধ্বনির মতো ভেসে রইল। শেষ দরজাটা এখনো খোলেনি। ঠিক তখনই শ্মশানের এক প্রান্তে বহুদিনের পুরনো অর্ধভাঙা একটি পাথরের ফটক ধীরে ধীরে কেঁপে উঠল। গভীর গর্জনের মতো শব্দ করে সেটি অল্প ফাঁক হয়ে গেল। ফটকের ওপাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। ধূপ, ধূপ, ধূপ। যেন বহুদিন ধরে বন্দি থাকা কেউ ধীরে ধীরে বাইরে আসছে। যুবক ডায়েরিটা শক্ত করে বুকে চেপে ধরল। সে বুঝতে পারল, এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা ছিল কেবল সতর্কবার্তা। আসল পরীক্ষার শুরু এখন। ফটকের ভেতর থেকে ভেসে আসা সেই ভারী পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসতে লাগল। ধূপ, ধূপ, ধূপ। প্রতিটি পদক্ষেপে মাটি হালকা কেঁপে উঠছে। বটগাছের শুকনো পাতাগুলো একসঙ্গে ঝরে পড়তে শুরু করল। শ্মশানের নিভে যাওয়া চিতাগুলোর ছাই হঠাৎ বাতাসে ঘুরপাক খেতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয়, চারদিকে এক ফোঁটাও বাতাস নেই।
যুবক ডায়েরিটি বুকে চেপে দাঁড়িয়ে রইল। সে বুঝে গেছে এখন দৌড়ে পালিয়ে কোনো লাভ নেই। যা আসুক তাকে এখানেই মুখোমুখি হতে হবে। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটি পুরনো কাগজ মাটিতে পড়ে গেল। কাগজটা হলদে হয়ে গেছে। ভাঁজ খুলতেই দেখা গেল হাতে আঁকা একটা মানচিত্র। মানচিত্রে পুরো শ্মশানের চিত্র আঁকা। এক পাশে বড় করে লেখা, যেখানে প্রথম আগুন জ্বলে সেখানেই শেষ আলো লুকিয়ে থাকে। যুবক দ্রুত চারদিকে তাকাল। শ্মশানের এক কোণে এখনও মৃদু ধোঁয়া উঠছে। সে সাবধানে সেই দিকেই এগোতে শুরু করল। পেছন থেকে আবার সেই ভারী পদশব্দ। এবার আরও কাছে। মনে হচ্ছে ঠিক পেছনেই কেউ হাঁটছে। কিন্তু সে আর পেছনে তাকাল না। বৃদ্ধের কথা তার মনে আছে। ভয়ের দিকে বারবার তাকালে ভয়ই শক্তিশালী হয়ে ওঠে। সে ধোঁয়া ওঠা জায়গায় পৌঁছে দেখল অর্ধেক পোড়া একটি চিতার নিচে অদ্ভুত একটা পাথর রাখা। পাথরটি অন্য সব পাথরের মতো নয়। এর গায়ে গোল করে খোদাই করা কিছু চিহ্ন। মাঝখানে ছোট্ট একটা গর্ত। ঠিক সেই সময় যুবকের গলায় ঝোরানো ছোট্ট লকেটটি হঠাৎ গরম হয়ে উঠল। সে অবাক হয়ে লকেটটা হাতে নিল। এই লকেটটি সে ছোটবেলা থেকেই পরে আসছে। কখনো খুলে দেখেনি। আজ প্রথমবার সে সেটি খুলল। ভেতরে একটি ছোট ধাতব চাবি লুকিয়েছিল। সে বিস্ময়ে তাকিয়ে রইল। চাবি? তার মনে পড়ল শৈশবে একজন বৃদ্ধা তাকে বলেছিলেন, এই লকেট কোনোদিন হারাবি না, সময় এলে নিজেই পথ দেখাবে। তখন সে কথাটার কোনো মানে বোঝেনি। আজ বুঝতে পারছে। সে কাঁপা হাতে চাবিটি পাথরের গর্তে ঢুকিয়ে ঘুরাল। খট! মৃদু শব্দ হল। তারপর পুরো পাথরটা ধীরে ধীরে সরে যেতে লাগল। নিচে দেখা দিল একটি সরু সিঁড়ি। গভীর অন্ধকারে নেমে গেছে। মাটি থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে। সেই বাতাসে পোড়া কাঠের গন্ধের সঙ্গে মিশে আছে ধূপের মৃদু সুবাস। যুবক টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করল। 1, 2, 3। সিঁড়ির শেষ যেন শেষই হচ্ছে না। অনেক নিচে নেমে সে একটি গোলাকার পাথরের কক্ষে পৌঁছাল। দেওয়াল জুড়ে পুরনো প্রদীপ। অদ্ভুত ব্যাপার, কেউ আগুন না ধরিয়েও একটার পর একটা প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ আলোকিত হয়ে গেল। কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি। বেদির ওপর রাখা একটি কালো বাক্স। বাক্সটির গায়ে ধুলো নেই, যেন কেউ নিয়মিত পরিষ্কার করে। যুবক ধীরে ধীরে বাক্সটির কাছে গেল। বাক্সের ঢাকনায় লেখা, যে সত্য জানবে তার আর ফিরে যাওয়ার পথ থাকবে না। সে গভীর শ্বাস নিল। ধীরে ধীরে ঢাকনা তুলল। ভেতরে একটি পুরনো ঘণ্টা, একটি রূপার তাবিজ, আর একটি চিঠি। চিঠির ওপরে বড় অক্ষরে লেখা, রক্ষকের উত্তরাধিকারীর জন্য। যুবকের হাত কাঁপতে লাগল। সে চিঠি খুলে পড়তে শুরু করল। যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আগের রক্ষকের দায়িত্ব শেষ হয়েছে। অন্ধকারকে কখনো সম্পূর্ণ ধ্বংস করা যায় না, তাকে শুধু ভারসাম্যের মধ্যে আটকে রাখা যায়। মনে রেখো, সবচেয়ে ভয়ঙ্কর আত্মা সেই নয় যাকে মানুষ দেখে। সবচেয়ে ভয়ঙ্কর হল সেই অন্ধকার যা মানুষের নিজের মনেই জন্ম নেয়। যদি কোনোদিন ফটক খুলে যায় তবে ঘণ্টাটি 3 বার বাজাবে। কিন্তু তার আগে নিশ্চিত হবে তোমার মনে কোনো লোভ, প্রতিশোধ বা অহংকার নেই। কারণ ঘণ্টার শব্দ শুধু অন্ধকারকে থামায় না, মানুষের আসল রূপও প্রকাশ করে। চিঠির শেষ লাইন পড়তেই পুরো ভূগর্ভস্থ কক্ষ কেঁপে উঠল। উপরে থেকে বিকট গর্জন শোনা গেল। মনে হল বিশাল কিছু একটা পাথরের ফটক ভেঙে ফেলেছে। মুহূর্তের মধ্যেই কক্ষের সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। চারপাশ আবার অন্ধকার। তারপর সিঁড়ির মুখ থেকে 2টি লাল জ্বলজ্বলে চোখ দেখা গেল। একটি নয়, 2টি নয়, ধীরে ধীরে আরও 4টি, 6টি।
10টি। অন্ধকারের ভেতর অসংখ্য জোড়া চোখ জ্বলে উঠল, আর তাদের মাঝখান থেকে ভেসে এল একটি ভারী, কর্কশ কণ্ঠ। নতুন রক্ষক, আমরা অনেক দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। যুবক ধীরে ধীরে রূপার তাবিজটি হাতে তুলে নিল, তার অন্য হাতে সেই রহস্যময় ঘণ্টা। সে অনুভব করল, এই রাত শেষ হবে, কিন্তু ভোরের আলো দেখার আগে তাকে এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা শুধু তার নিজের নয়, এই শ্মশানের ভবিষ্যতও নির্ধারণ করবে। গল্প আরও গভীর রহস্যের দিকে এগিয়ে চলল। অন্ধকারের ভেতর অসংখ্য জোড়া লাল চোখ স্থির হয়ে তাকিয়ে আছে। যুবক গভীর শ্বাস নিল। ডান হাতে রূপার তাবিজ, বাম হাতে সেই প্রাচীন ঘণ্টা। তার আঙুল কাঁপছে, কিন্তু সে জানে এখন ভয় দেখালে চলবে না। 1 পা, 2 পা। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। লাল চোখগুলো যেন তার সঙ্গে সঙ্গে এগোতে লাগল। ঠিক তখনই ডায়েরির শেষ পাতাটি হঠাৎ নিজে থেকেই খুলে গেল। সেখানে আগে কোনো লেখা ছিল না। এবার কালো অক্ষর ধীরে ধীরে ফুটে উঠল। অন্ধকারের দিকে অস্ত্র তুলো না, আলো জ্বালাও। যুবক এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর সে ঘণ্টাটি 2 হাতে শক্ত করে ধরল। চিঠিতে লেখা ছিল 3 বার বাজাতে হবে। সে চোখ বন্ধ করল। বৃদ্ধ রক্ষকের মুখ মনে পড়ল। তারপর টং, প্রথম ঘণ্টার ধ্বনি। শব্দটি পুরো ভূগর্ভস্থ কক্ষে প্রতিধ্বনিত হল। দেওয়ালের পাথরগুলো কেঁপে উঠল। লাল চোখগুলোর কয়েকটি মুহূর্তের জন্য নিভে গেল। তারপর আবার জ্বলে উঠল, আগের চেয়ে আরও উজ্জ্বল। একটি গর্জন ভেসে এল, থামো। কণ্ঠে ছিল রাগ আর আতঙ্কের মিশ্রণ। যুবক দ্বিতীয়বার ঘণ্টা বাজাল। টং। এবার শব্দটা যেন শুধু কক্ষে নয়, পুরো শ্মশান জুড়ে ছড়িয়ে পড়ল। উপরে কোথাও কাকের ঝাঁক একসঙ্গে ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। বটগাছের শিকড়গুলো কেঁপে উঠল। ভূগর্ভস্থ কক্ষের মেঝেতে অদ্ভুত সব আলোর রেখা জ্বলতে শুরু করল, যেন বহু পুরনো কোনো বৃত্ত আবার জীবন্ত হয়ে উঠেছে। লাল চোখগুলো এক ধাপ পিছিয়ে গেল। কিন্তু তখনই সবচেয়ে বড় 2টি চোখ ধীরে ধীরে সামনে এগিয়ে এল। অন্ধকারের ভেতর থেকে একটি বিশাল ছায়া স্পষ্ট হতে শুরু করল। মুখ দেখা যায় না, শুধু লম্বা অবয়ব। তার কণ্ঠ যেন দূর বজ্রপাতের মতো। একজন রক্ষক চলে গেছে, আরেকজন এসেছে। চক্র কখনো শেষ হয় না। যুবক সাহস করে বলল, তুমি কে? কিছুক্ষণ নীরবতা। তারপর উত্তর এল, আমি নাম হারিয়েছি বহু আগে। মানুষ আমাকে অন্ধকার বলে ডাকে, কিন্তু আমাকে জন্ম দিয়েছিল মানুষই। এই কথাটি শুনে যুবক স্তব্ধ হয়ে গেল। ছায়ামূর্তি আবার বলল, যখন মানুষ লোভে অন্ধ হয়, যখন বিশ্বাসঘাতকতা করে, যখন নিষ্ঠুরতাকে শক্তি ভাবে, তখন আমার জন্ম হয়। আমি শ্মশানের নই, আমি মানুষের ভেতরের ছায়া। কথাগুলো শেষ হতেই কক্ষের চারপাশে অসংখ্য দৃশ্য ভেসে উঠল। কারো রাগ, কারো প্রতারণা, কারো লোভ, কারো নিষ্ঠুর সিদ্ধান্ত। প্রতিটি দৃশ্য শেষে সেই কালো ছায়া আরও বড় হতে লাগল। যুবক তখন বুঝল, এই শক্তিকে অস্ত্র দিয়ে হারানো যাবে না। ঠিক তখনই তার হাতে ধরা রূপার তাবিজ উজ্জ্বল হয়ে উঠল। তাবিজের ভেতর থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে এল, শেষ ঘণ্টা। সে গভীর শ্বাস নিল। তার মনে কোনো প্রতিশোধ নেই, কোনো লোভ নেই, শুধু একটি ইচ্ছা, এই রাত যেন আর কোনো নিরপরাধ মানুষের জীবনে ফিরে না আসে। সে তৃতীয়বার ঘণ্টাটি বাজাল। টং। এইবার শব্দটি যেন সময়কেও থামিয়ে দিল। পুরো কক্ষ সাদা আলোয় ভরে গেল। লাল চোখগুলো একে একে নিভে যেতে লাগল। বিশাল ছায়ামূর্তি ধীরে ধীরে পিছিয়ে গেল। তার কণ্ঠ এবার শান্ত, আলো যতদিন থাকবে, আমি বন্দী থাকব।
কিন্তু মানুষ যদি নিজের হৃদয়ের অন্ধকারকে জয় করতে না পারে, আমি আবার ফিরব। কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। সাদা আলো ধীরে ধীরে ম্লান হল। যুবক বুঝতে পারল, ভূগর্ভস্থ কক্ষ আবার আগের মতো নিস্তব্ধ। কোনো লাল চোখ নেই, কোনো গর্জন নেই, শুধু বেদির ওপর পড়ে আছে পুরনো ডায়েরি। কিন্তু এবার ডায়েরির মলাটে নতুন একটি বাক্য ফুটে উঠেছে, রক্ষক। সে ধীরে ধীরে ডায়েরিটি হাতে তুলে নিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল। শ্মশানের আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটছে। দূরের কুয়াশা সরে যাচ্ছে। বটগাছ স্থির, পোড়া চিতার ছাই নিঃশব্দ। মনে হচ্ছিল রাতের সমস্ত বিভীষিকা যেন কখনো ঘটেইনি। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় সে একবার পেছনে তাকাল। বটগাছের নিচে সেই বৃদ্ধ রক্ষক দাঁড়িয়ে আছেন, মুখে শান্ত হাসি। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর সকালের কুয়াশার সঙ্গে মিলিয়ে গেলেন। যুবক শ্মশান ছেড়ে চলে এল। কিন্তু সেই দিন থেকে প্রতি অমাবস্যার রাতে সে আবার ফিরে আসে। কেউ তাকে ডাকে না, কেউ তাকে দেখে না, তবু সে আসে। কারণ সে জানে, কিছু দরজা বন্ধ রাখা মানুষের দায়িত্ব, আর কিছু গল্প শুধু রাতই জানে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল। যদি কোনো অমাবস্যার রাতে আপনি দূরে কোথাও পুরনো ঘণ্টার ক্ষীণ শব্দ শুনতে পান, আপনি কি নিশ্চিত সেটি বাতাসের শব্দ, নাকি কোনো অদৃশ্য রক্ষক এখনও তার দায়িত্ব পালন করে চলেছে? যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে হরর বাংলার সঙ্গে থাকুন। কারণ অন্ধকারের প্রতিটি রাতের বুকেই লুকিয়ে আছে আরেকটি অজানা গল্প। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাত গভীর হলে একা কোথাও অচেনা ডাকে সাড়া দেবেন না।